আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জনতার ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছেন মানুষ। সকাল 11টার কিছু সময় পর সংসদ ভবনের গেট খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। জানাজায় অংশ নিতে আসা মানুষ বলছেন যে ইনসাফের বাংলাদেশ হাদি চেয়েছিলেন তা প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি দ্রুত হাদির খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমরা হাদি ভাই জানার জন্য নাটক থেকে এসেছি। হাদি ভাই ছিল তো সর্বসাধারণের। আমরা চাই প্রতিটা ঘরে ঘরে একটা হাদি জন্ম নেক। হাদি খুনিকে যারা সহযোগিতা করেছে দেশ থেকে পালাতে, তাদের সবার আমরা বিচার চাই। ওনার বিদায়টা যেন দিতে পারি, এই জন্য আমরা কষ্ট করে রাতে চলে আসছি। আমার মনের মতো তার কথাগুলো প্রত্যেকটা আন্তরে লাগছে, যার কারণে আমি নারায়ণগঞ্জে তাকে তার জানাজায় শরীক হওয়ার জন্য চলে এসেছি। ছাত্র জনতা আমরা হাদি ভাইকে বুকে লালন করি, কারণ হাদি ভাইয়ের যে লড়াই সংগ্রাম ছিল তা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ছিল। আমরা এসেছি আজকের বাংলাদেশে যে একটি ইতিহাসের অন্যতম একটি জানাজা হবে, সেই জানাজায় শরীক হয়ে ইতিহাসের সাক্ষী হতে। এদিকে শরীফ ওসমান হাদির জানাজার নিরাপত্তায় 1000 বডি ক্যামেরা সহ পুলিশ ও 900 আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তার নামাজের জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিএমপি। মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহনগুলোকে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট অভিমুখে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে। এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়। আল মার্কাজুল ইসলাম ফাউন্ডেশনের ডিরেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে ওসমান হাদিকে গোসল করানো হয়। এ সময় হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরাও সঙ্গে ছিলেন। হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসে হাসপাতালের সামনে। বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে। সেজন্য কবর প্রস্তুতের কাজ শেষ হয়েছে। মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সিদ্ধান্তে তাকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে। এদিকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কবর পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার। সকাল থেকে শাহবাগ মোড়ে হাদির হত্যাকারীদের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করছে ছাত্র জনতা। হাদি ভাই এদেশকে ভারতীয় আধিপত্য মুক্ত করার লক্ষ্যেই এদেশের যুব সমাজকে বারবার একত্রিত করতে চেয়েছেন এবং করেছেন। দুর্ভাগ্যজনকবশতভাবে আমরা হাদি ভাইকে আজকে হারিয়ে ফেললাম, যেটা আমাদের বাঙালির জন্য হৃদয় বিদারক একটা ঘটনা। ন্যায়ের বাংলাদেশ, সত্যের বাংলাদেশ, যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, হাদি ভাইয়ের সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আগামী আমরা যারা তরুণ প্রজন্ম আছি তাদেরকে আমরা আহ্বান জানাই এবং আমি নিজে সেই স্বপ্নকে যতদিন পর্যন্ত বেঁচে থাকি লালন করে যাব। যে এই সরকার জুলাই যোদ্ধাদের এবং যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই ব্যক্তিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে তার জন্মস্থান ঝালকাঠিতে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, গায়েবানা জানাজার বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ
জামে মসজিদ ময়দান। এখানে কিন্তু ওসমান হাদির যে মৃত্যুর পরে কিন্তু ঝালকাঠির যে তার শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু ঢাকায় যে জানাজা অংশগ্রহণ করতে না পারার জন্য ঝালকাঠিতে তারা গায়েবানা নামাজের আয়োজন করেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কিন্তু তার গায়েবানা নামাজের আনুষ্ঠানিক কার্যক্রম চলছে। তবে এখানে যে গায়েবানা নামাজ অনুষ্ঠিত হচ্ছে, গায়েবানা নামাজের যে কার্যক্রম সেটি আমি আপনাদেরকে দেখাতে চাই যে ইতিমধ্যে এখানে যে তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এবং যে এনসিপি সহ বিভিন্ন ইনকিলাব মঞ্চ সহ যে বিভিন্ন ছাত্র জনতা তারা অংশ নিয়েছে এই জানাজার নামাজের জন্য। শেষবারের মতো যদিও ওসমান হাদিকে তারা দেখার জন্য আকুল হয়েছিল, ঝালকাঠিতে তারা চেয়েছিল যে একটিবার হলেও যেন ওসমান হাদিকে এখানে জানাজায় নামাজ আনা হয় এবং তারা জানি দেখতে পারে। যদিও সেটি তারা না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু শোকাহত এই যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শোকাহত পরিবার আত্মীয় স্বজন যারা রয়েছে শুভাকাঙ্ক্ষী তারা এই নামাজে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যে গায়েবানা জানা যায় সেখানে তারা সমবেত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে ময়দানে। এখানে গায়েবানা নামাজের আয়োজন করা হয়েছে। তবে ইতিমধ্যে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই গায়েবানা নামাজে তারা সমবেত হয়েছেন এবং যে তারা যে ওসমান হাদিকে হারিয়েছেন সেই বেদনা তারা কিন্তু এখানে নিয়ে বুকে একটি চাপা যে বেদনা সেটি নিয়ে তারা এখানে গায়েবানা নামাজে অংশ নিয়েছেন। তবে সর্বোপরি এই গায়েবানা নামাজের পরে তারা শোকাহত পরিবারের জন্য সমবেদনা সহ তারা বিভিন্ন রকমের যে শোক এগুলো প্রকাশ করছেন এবং তারা চাচ্ছেন যে দ্রুত যেন গায়েবানা জানাজা থেকেও কিন্তু বারবার তারা যে একটি যে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন যে যারা যে একজন যে ওসমান হাদিকে তারা নির্মমভাবে যারা খুন করেছে তাদের যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয় সেটি তারা দাবি জানিয়েছেন। তবে আমরা এখন একটু যদি শুনি এখানে তাদের সহকর্মী আছে তারা আসলে যে বক্তব্য রাখছেন সেটি আমরা সরাসরি একটু দেখাতে চাই। আমরা ঠিক মতো কথা বলতে পারিনি। এই লোকটা আমাদের জেলার ছেলে, সারা বাংলাদেশে একটা বিপ্লবের আলোড়ন করে গেছে। তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা একটা কথা বলে দিতে চাই, আজকে উনি শহীদ হয়েছেন আর বিপ্লবের চেতনাকে যদি আমরা সিন্ধিয়া দেখতে পাচ্ছেন এখানে সহকর্মীরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। আমরা জানাজার নামাজটি দেখেছি। ধারণ করে এখান থেকেই আমরা প্রত্যেকেই এক একজন হাদি হয়ে উঠি। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকলে একসাথে কাজ করি। এই দেশ জলিল, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির হত্যায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে সরকারকে স্বচ্ছ তদন্তের আহ্বান জানায় সংস্থাটি। সবাইকে শান্ত থাকা এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে সংস্থার মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। ফলকার তুর্ক বাংলাদেশের শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন। মিছিলের স্লোগান আর টকশোর উত্তপ্ত বিতর্ক সর্বত্রই যিনি ছিলেন দৃপ্ত ও নির্ভীক, সেই শরীফ ওসমান হাদি ছেড়ে গেলেন নিজের গড়া অদৃশ্য এক ভালোবাসার সাম্রাজ্য। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত এই তরুণ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যে মৃত্যুতে থেমে যায় এক সাহসী জীবনের সংগ্রাম। আরও জানাচ্ছেন শাকিলা করিম।
আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। বন্ধু সমর্থকদের কাছে তিনি জাতীয় বীর, প্রতিবাদী রাজনীতির এক প্রতীক। শুধু বন্ধুই নয়, শত্রুর চোখেও হাদী ছিলেন সময়ের সাহসী এক চরিত্র। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তের পিস্তলের বুলেট A4 করে দেয় ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদীর মাথা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালের ICU এবং সবশেষ 3 দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক যাত্রা, যার আর শেষটা হলো না। দেশের দক্ষিণবঙ্গের জেলা ঝালকাঠির নলসিটির এক আদর্শ মুসলিম পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান ওসমান হাদীর শৈশব কেটেছে মাদ্রাসা শিক্ষক বাবার আদর্শে। নেসারাবাদ কামিল মাদ্রাসায় শিক্ষা জীবনের শুরু, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ওসমান হাদী। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো মূলধারার রাজনৈতিক দলে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, লিখেছেন বইও। জীবন সংগ্রামে একসময় পড়িয়েছেন প্রাইভেট, শিক্ষকতা করেছেন কোচিং সেন্টার সাইফোর্সে। সবশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন ওসমান হাদী। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে ওসমান হাদীকে পরিচিতির মুকুট পরায়। সাহসী কণ্ঠস্বর, তীক্ষ্ণ কঠিন বক্তব্য আর আপোষহীন অবস্থানের কারণে অল্প সময়ে হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। অভ্যুত্থান পরবর্তী সময়ে তার হাত ধরেই গড়ে ওঠে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যে মঞ্চ থেকে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, জুলাই শহীদদের স্বীকৃতি, অপরাধীদের বিচার সহ নানা দাবিতে রাজপথ ও সভা সমাবেশে ছিলেন সরব। টকশো, সামাজিক মাধ্যম সবখানেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সেই আমেজ তো দেশে শুরু হয় না নির্বাচনের আগে, মানে এটা তো ওটার সাথে আপনি রিলেট করতেও পারবেন না। এর আগের সরকারগুলো 5 বছর যখন 4 বছরই শেষ হয়ে যায় তখন তো নির্বাচনে ডামাডোল বাজে। স্পষ্টভাষী হাদীর বক্তব্য যেমন সমর্থকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে, তেমনি তার কিছু মন্তব্য ও ভাষা ব্যবহার নিয়েও সমালোচনা হয়েছে। গত বছরের নভেম্বরে ফেসবুক পোস্টে জানান, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। লিখেছিলেন, জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হাদী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নামার আগেই থেমে গেল পথ চলা। তফসিল ঘোষণার পরদিনই বন্দুকধারীর গুলিতে আহত হন তিনি। সেই গুলি শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। ওসমান হাদীর মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেতার মৃত্যুই নয়, রয়ে গেল প্রশ্ন দেশের রাজনীতির সহিংসতা, ভবিষ্যৎ পথ চলা নিয়ে। বিদায় ওসমান হাদী, এক সাহসী, সত্যভাষী তরুণ নেতা। শাকিলা করিম, RTV, ঢাকা। দেশে আসলো সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ। দুপুর 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মরদেহ। নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে ISPR। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরচিত ড্রোন হামলা চালায়। এতে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও 9 জন আহত হন। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দগ্ধ হয়ে 7 বছরের শিশু আয়শা মারা যায়। ভোররাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চর মনসা এলাকায় ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও 2 শিশু কন্যা। এর মধ্যে বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে, আর বেলাল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল নিজ ঘরে রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘুমন্ত শিশু আয়শা নিহত হয় এবং দগ্ধ হন আরও 3 জন। সদর থানার ওসি বলেন, আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা নির্বাচন পেছাতে চায় তারা জড়িত থাকতে পারে মনে করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। তারেক রহমানের ফেরার দিনের লাখো লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল 8:30টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরে আসার কথা রয়েছে জোবাইদা রহমানের। এর আগে গত 5 ডিসেম্বর দেশে আসেন ডাক্তার জোবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। ষড়যন্ত্রকারীদের চক্রান্তে হাত পা গুটিয়ে বসে থাকবে না বিএনপি। সময়মতো কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কোনো ধরনের হঠকারিতা ঢাকা সহ সারা দেশে করতে দেবে না বিএনপি। দুপুরে রাজধানীর গোপীবাগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল মব সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। নির্বাচনের মধ্য দিয়ে এই অপশক্তিকে জবাব দেওয়া হবে বলেও জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ যখন দীর্ঘদিনের, তখন সেটি নিয়ে নানা আগ্রহ আর প্রশ্ন থাকবেই। তফসিল ঘোষণার মাধ্যমে কেটেছে এই শঙ্কা। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনকে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন নাগরিক সমাজ। এদিকে এই নির্বাচনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ আর গণ অভ্যুত্থানের চেতনার বাস্তবায়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। 40 পিয়া খান, ব্যস্ত টিএসসির পরিচিত চাওয়ালি। নিপুণ হাতে যার চা বানানোর দায়িত্ব, দেশ নিয়ে তারও রয়েছে ভাববার অবকাশ। পাশেই টাটকা চায়ের চুমুকে ব্যস্ত শিক্ষার্থী আসিফ মজুমদার। কিন্তু সময়টাই যার বন্ধুদের নিয়ে আড্ডায় মজার, তখন সরকারের নিয়ে কি ভাবনা তার। তারপরও দেশের নির্বাচন নিয়ে তাদের আগ্রহের যেন শেষই নেই। ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ভোট দিতেও মুখিয়ে তারা। নির্বাচন তো অবশ্যই হবে, যেটা দিন তারিখ ক্ষণ ঘোষণা হয়েছে, যেটা গ্যাঞ্জাম করে হলে নির্বাচন হবে। দীর্ঘদিন পর মানুষ ভোট দেবে, একটা আনন্দ উচ্ছ্বাস যেটা থাকবে সেটা যেন বজায় থাকে। ক্ষমতায় কে আসবে তা তো আমরা বলতে পারছি না। তাছাড়াও যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এখন নির্বাচনের পরে কি হবে আর এখন কি হচ্ছে, তো এটার মানে ডিফারেন্টটা তখনই চলে আসবে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে এবার ভীষণ আশাবাদী সাধারণ মানুষও। আর নাগরিক প্রতিনিধিরা বলছেন, শান্তি বিনষ্টের শঙ্কা থাকলেও নির্বাচন হচ্ছে যথাসময়ে। প্রচার এগুলি তো থাকবেই, কিন্তু আমি মনে করি দিন শেষে নির্বাচনটা হচ্ছে। এই দেশের অর্থনীতি এবং মানুষ জনগণের স্বার্থে এই নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি সরকার সেদিকেই যাচ্ছে। আমরা খুবই উৎফুল্লিত এবং আনন্দিত। এই কারণেই আমরা বিগত দিনে ভোট দিতে পারি নাই। আজকে এই যে আমাদের কষ্ট বেদনা, এটার আজকে মোচন হচ্ছে। যারা ইয়াং জেনারেশন আছি তারা আসলে ভোট থেকে বিরত ছিলাম, কারণ
গণতান্ত্রিক সরকার ছিল। তবে আমি মনে করি বিগত আমলে যা নির্বাচন হয়েছে তার চেয়ে ভালো হবে। তবে যত শঙ্কাই থাকুক, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা করে এই প্রার্থী বলছেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। তফসিল ঘোষণার মধ্যে দিয়ে মনে করি বাংলাদেশের দীর্ঘদিনের যে জমে থাকা মানুষের যে ভোটের অধিকার ছিল, ভোট দিতে পারেনি, তারা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে এবং আশা করি সবাই গিয়ে ভালোভাবে ভোট দিবে। এটা গণতন্ত্রের ধারা শুরু হলো। আমরা আশা করি নির্বাচন কমিশন এবারে নির্বাচনটা একটা বিশ্বাসযোগ্য ভালো একটা নির্বাচন করবে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। এর মাধ্যমে দীর্ঘদিন পর ভোটদানের সুযোগ পাচ্ছে দেশের ভোটাররা। সর্দার রাজীব, RTV, ঢাকা। ঢাকার রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি এখন ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। এছাড়া বাংলাদেশে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের কথাও উঠে আসে আলোচনায়। কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির প্রতিবেদনে বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা উদ্বেগ আর আঞ্চলিক প্রভাব সব মিলিয়েই ঢাকাকে ঘিরে নয়াদিল্লির দুশ্চিন্তা বাড়ছে। সংসদে পেশ করা প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক অস্তিত্বের হুমকি না হলেও এটি ভারতের জন্য একটি গভীর ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরীক্ষা। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে ভারত, এমনই তথ্য উঠে আসে প্রতিবেদনে। রাজনৈতিক পট পরিবর্তন, প্রজন্মগত দূরত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের প্রবণতা ভবিষ্যতে উদ্বেগ বাড়াতে পারে বলে মন্তব্য করে কমিটি। And after all these years, we cannot suddenly abandon the people of Bangladesh. এছাড়া বাংলাদেশের পরিস্থিতিকে কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং আখ্যা দিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা, মানবাধিকার লঙ্ঘন ও গণমাধ্যমের ওপর চাপের কথা তুলে ধরেছে কমিটি। একই সঙ্গে ইসলামিক মৌলবাদী শক্তির পুনরুত্থান এবং চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকেও ইঙ্গিত করা হয়েছে। রিপোর্টে শেখ হাসিনার ভারতে অবস্থানকে মানবিক সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হলেও তাকে কোনো রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়। এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ হলো যখন ঢাকায় ভারত বিরোধী উত্তেজনা নতুন করে সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে। আরাফাত ইয়াসার, RTV। রাজধানীর মানিক মে অ্যাভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। এখানে এত মানুষের উপস্থিতি, যার কারণে কিন্তু নেটওয়ার্ক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে মাইক মিয়ার যে 27 নম্বরের অংশ থেকে শুরু করে খামারবাড়ি মোড়, পুরো রাস্তার দুই পাশ এবং মূল স্থল যেটি দক্ষিণ প্লাজার অংশ, পুরো জায়গা জুড়ে মানুষের ঢল। পুরো ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে মানুষজন এখানে এসেছে জানাজায় অংশগ্রহণ করার জন্য। কিছুক্ষণের মধ্যে হয়তো বা জানাজা শুরু হয়ে যাবে। এখানে যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে হাদিকে দিয়ে, এবং আমরা দেখেছি যে সকাল থেকে আসলে মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউতে। সকাল 11টার কিছু পরে কিন্তু মূল খুলে দেওয়া হয় এবং পরবর্তীতে যখন ভিতরে মানুষের সম্পূর্ণ উপস্থিতি নিশ্চিত হয়, তারপরে কিন্তু আসলে বাইরের রাস্তায় মানুষজন সেখানে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে যার এলাকা থেকে পেরেছেন এখানে উপস্থিত হয়েছেন হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য। এবং সবাই বলছেন বাংলাদেশের কথা বলা হচ্ছিল, সেই বাংলাদেশ যাতে গড়ে ওঠে সে কথা সবাই দল মত নির্বিশেষে এই জানাজায় এসে অংশ নিয়েছেন। এবং মানুষজন যারা এসেছেন তারা বলছেন যে হাদির যারা হত্যাকারী রয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবিও কিন্তু সবাই
জানিয়েছেন। এর আগে গতকাল হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। ঢাকায় এসে পৌঁছানোর পরে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার, সেই হিমাগারে তার মরদেহ রাখা হয় এবং পরবর্তীতে আজ সকালে মরদেহ সেখান থেকে বের করে সোহরাওয়ার্দী যে মর্গ রয়েছে সেখানে নিয়ে তার সুরাতহাল রিপোর্ট করা হয়। পরবর্তীতে মার্কাজুল ইসলামের উপস্থিতিতে তার ধোয়ানোর যে লাশ ধোয়ানোর কাজ সেটি করে পরবর্তীতে কিন্তু 2টার কিছুক্ষণ আগে যে জানাজাস্থল দক্ষিণ প্লাজা সেখানে তার মরদেহ নিয়ে আসা হয়। এবং আমরা দেখছি যে যেখানে যে জনতার ঢল নেমেছে আসলে ভিতরে কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে, সম্ভবত বাইরের যে মাইকগুলো রয়েছে কোনো টেকনিক্যাল কারণে সেই মাইকের কথা শোনা যাচ্ছে না। মানুষ আসলে সেই কথাগুলো শোনার চেষ্টা করছেন ভিতর থেকে আসলে কি ধরনের বার্তা আসে। এই নামাজের জানাজা শেষে কিন্তু হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে শাহবাগে সেখানে কাজী নজরুল ইসলামের যেখানে সাহিত্য আছেন তার ঠিক পাশে তাকে সমাহিত করা হবে। এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবনও দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদি ভাই কি মৃত? তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে, আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি,
ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, আমার ভাই কবরে, খুনে কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলো বীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলো বীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো।
আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলো বীর অন্যতম মশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। ধন্যবাদ সবাইকে। উপস্থিত মুসল্লিবৃন্দ, এখন শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজে জানাজায় ইমামতি করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরো ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল
আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত, হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনর্মাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন, জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়াত করে নেব। যারা আরবিতে নিয়াত পারি তারা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলায় এভাবে বলে নেব। 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া আ'লা রাব্বুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام
فرده منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন নামাজে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে। কফিনবাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শহীদ হাদির কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন। আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রইল। শুরু করলে তো মুখ করতে পারবে না ভাইয়া। মাইক কাদের আপনার? আচ্ছা ঠিক আছে।
মুসল্লিবৃন্দ, আপনারা কফিন বহনকারী গাড়িকে যেতে দিন। আপনারা অনুগ্রহ করে নিজ নিজ জায়গায় থাকুন, মাঠের ভেতরে আসবেন না। আপনারা যার যার জায়গায় অবস্থান করুন। কফিন বহনকারী গাড়িকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে, যেখানে তাকে দাফন করা হবে, সেখানে যেতে দিন। গাড়িটি যাওয়ার ব্যাপারে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা গাড়ির কাছাকাছি আসবেন না। আপনারা অনুগ্রহ করে গাড়ির সামনে থেকে সরে যান, গাড়িটিকে যাবার পথ করে দিন। মুসল্লিবৃন্দ, যারা গাড়ির উপরে আছে, হ্যাঁ গাড়ি চল। মুসল্লিবৃন্দ, আপনারা অনুগ্রহ করে গাড়িকে যাবার পথ করে দিন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, শহীদ শরীফ ওসমান হাদির কফিন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনারা অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন। কেউ এখানে ভিড় করবেন না, অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। গাড়ির সামনে থেকে সরে যান, গাড়িটা চলতে পারছে না তো। আপনারা সহযোগিতা করুন, গাড়ির সামনে থেকে সরে যান। অনুগ্রহ করে আপনারা গাড়িটিকে যেতে দিন। আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা সহযোগিতা করুন। কেউ বিশৃঙ্খল করবেন না, গাড়িটিকে যেতে দিন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। এখন আছে গাড়ির সামনে থেকে সরে যান। মুসল্লিবৃন্দ, আপনারা সামনে থেকে সরে যান। কেউ গাড়ির আশপাশে ভিড় করবেন না, অনুগ্রহ করে কেউ গাড়ির আশপাশে ভিড় করবেন না। গাড়িটিকে যাবার পথ করে দিন। এখন তার যে মরদেহ রয়েছে সেটি আসলে গাড়িতে ওঠানো হচ্ছে, কিন্তু এত মানুষের সমাগম হয়েছে যার ফলে আসলে সেই গাড়িটি এখন পর্যন্ত আগাতে পারছে না। আমরা যতটুকু জানতে পারছি যে মানুষের ভিড়ের কারণে গাড়িটি আসলে ধীরে ধীরে আগানোর চেষ্টা করবে, যেহেতু অনেক মানুষের সমাগম হয়েছে। মরদেহটি আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এটি শাহবাগ যাবে। শাহবাগ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে তার পাশে আসলে তাকে দাফন করা হবে। আমরা দেখেছি যে জানাজায় কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে। পুরো মানিক মিয়া এভিনিউয়ের একদম আড়ং প্রান্ত থেকে খামারবাড়ির যে মোড়, সেই পুরো এলাকা জুড়েই কিন্তু দুই পাশের রাস্তায় মানুষজন এখানে এসে অংশগ্রহণ করেছিলেন। ঢাকা না, শুধু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা এসেছেন, এসে জানা যায় তারা অংশ নিয়েছেন এবং হাদির মরদেহটি আসলে গাড়িতে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত গাড়ি কিন্তু আগানোর যে রাস্তা সেটি এখন পর্যন্ত পায়নি। এই মরদেহটি এখান থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হবে। আসলে যে রুট ব্যবহার করা হবে সেটি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, কারণ যেহেতু সিকিউরিটির কিছু বিষয় রয়েছে। গতকালকেও কিন্তু কয়েক দফায় তাদের এই রুট পরিবর্তন করা হয়েছিল এবং আজকেও যেহেতু অনেক বেশি মানুষের উপস্থিত রয়েছে, উপস্থিত থাকার ফলে কিন্তু আসলে তাকে এখন পর্যন্ত সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখান থেকে বের করা সম্ভব হয়নি। এবং আমরা দেখেছি সাধারণ মানুষ তারা কিন্তু মন খুলে হাদির জন্য আসলে তারা দোয়া করেছেন যে যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। পাশাপাশি তিনি যে ইনসাফের কথা বলেছেন, সেই বাংলাদেশ গড়তে যেন সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকে, একটি ইনসাফের বাংলাদেশ, একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ যেন গড়ে তুলতে পারে। তিনি যে কথাগুলো আসলে বলে গিয়েছেন সেটি যেন বাস্তবে রূপ নেয়, সেই প্রত্যাশায় কিন্তু সাধারণ মানুষের ছিল। সব মিলিয়ে বলা চলে যে জানাজা শেষ হয়েছে এবং ধীরে ধীরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। এরপরে মরদেহ নেওয়ার পরে কিন্তু
সেটি দাফন করা হবে। যদিও সাধারণ মানুষের অনেকেরই ইচ্ছা ছিল শেষবারের মতো তাকে একটু দেখবে, কিন্তু এত মানুষের উপস্থিতি আসলে সেইভাবে তাকে দেখানোর যে সুযোগ সেটি কিন্তু হয়ে উঠছে না, ফলে আসলে সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়নি। তো এখন পর্যন্ত ন্যাম ভবনের যে পুরো এলাকাটি রয়েছে, এখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা জানাজা শেষ করে আসলে যে যার মতো ফিরে যাচ্ছেন, আবার অনেক মানুষই কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন। তারা আসলে সেখানে গিয়ে তাদের যে দাফন যে করা হবে সেখানে অনেকে অংশ নিতে চায়। আসলে সেখানেও কিন্তু অনেক মানুষের উপস্থিতি হবে, আমরা এতটুকুই ধারণা করতে পারছি। এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, আসলে তারা সবাই বলছেন যে বিচারের যে বিষয়টি, আসলে আসামিদেরকে গ্রেফতার এবং তাদেরকে যেন জনসম্মুখে তাদের বিচার করা হয়, এমনটিও কিন্তু অনেকে দাবি করেছেন। এবং জানাজার পূর্বে তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু হাজির জন্য তারা দোয়া চেয়েছেন এবং বলেছেন যে খাস দিলে যেন প্রতিটি মানুষ তার জন্য দোয়া করে, সেই বিষয়টিও কিন্তু জানানো হয়েছে। তো জানাজা পরবর্তীতে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ। জীবনে দেখে নাই, দেখতে গেছে জেলারও দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম দক্ষিণ প্লাজা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে হাদির জানাজার অংশবিশেষ। এছাড়া আমরা দেখছিলাম হাদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লাখো মানুষ আসলে হাদিকে সেখানে ঘিরে ধরেছে। হাদির যেই গাড়িটি আছে, লাশবাহী গাড়ি, সেই গাড়িটি আসলে লাখো মানুষ ঘিরে ধরেছে। গাড়িটি নিতে বেগ পেতে হচ্ছে। হাদির লাশবাহী গাড়ি আসলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, মানিক মিয়া এভিনিউ ধরে এগিয়ে যাচ্ছে। হাদির লাশবাহী ভ্যানটি, ফ্রিজিং ভ্যানটি।
বিপুল মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুরো সড়ক জুড়ে। গাড়িটি খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদিকে সমাহিত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে আসলে তাকে সমাহিত করা হবে। সেখানে কবর প্রস্তুত করা হয়েছে। সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। শুধু তাই নয়, 2029 সালের পরও দেশ থেকে রপ্তানি করা তৈরি পোশাক সহ প্রায় 92% পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। চলতি মাসের শুরুতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এক অনুষ্ঠানে এ বিষয়ে আশ্বস্ত করেন। হাই কমিশনারের মতে এই সিদ্ধান্তই প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। সংশ্লিষ্টরা মনে করছেন রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার এই সুযোগ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং যুক্তরাজ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতেও ভূমিকা রাখবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।